আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাবার এমন কথা শুনে রিয়াদ হতভম্ব। রেজাউল করিম আবারও ছেলেকে বলে উঠল। তো তোর ট্রেনিং কমপ্লিট হয়েছে? রিয়াদ ভ্রু কুচকালো, তার বাবাকে শুধালো। এই ট্রেনিং এর মানে কি আপু? রেজাউল করিম চায়ে চুমুক দিতে দিতে জবাব দিলেন। এটা শেখানোর কারণ তুই বিনা কারণে সরি বলা শিখে গেছিস বাবা। কি বললে তুমি? শুধু শুধু কারণে আমার সরি বলো? মেয়েলি কণ্ঠে পিছনে ফিরল রিয়াদ আর রেজাউল করিম। রিয়াদের আম্মু সায়মা সুলতানা কটমট করে আবারও বলে উঠল। এর মানে ছেলেকে শিখাচ্ছ আমি তোমায় শুধু শুধু সরি বলাই? রিয়াদ এদের খুনসুটি দেখতে অভ্যস্ত। মায়ের কাছে গিয়ে দাঁড়ালো রিয়াদ, তার মাকে একটা রোদেলার ছবি দেখিয়ে শুধালো। আজ আমি কোনো ঝামেলা চাচ্ছি না। মা, কেমন লাগে বলো তো? সাইমা সুলতানা রোদেলার ছবিটা দেখলো, তার বেশ লেগেছে। এমন একটা মেয়েকে সে বউ করেই আনতে চায় তার ঘরে। সাইমা সুলতানা হাসলেন, রেজাউল করিমের পানে চেয়ে ইশারা করলেন। রেজাউল করিম মাথা নাড়িয়ে সম্মতি দিল। রিয়াদের বাবার সম্মতি পেয়ে রিয়াদকে সাইমা সুলতানা বলল। সানি, তোকে একটা ভিডিও পাঠিয়েছি। তোর কাজ হচ্ছে এ নিয়ে বাবাকে দেখিয়ে আসা। সকাল 10টার মধ্যে যেন পৌঁছে যায়। সানি ট্রিনার কথায় জবাব দিল। ঠিক আছে। কলিং বেল বেজে ওঠার সাথে সাথে সদর গেট খুলে দিল তুলি। সানিকে দেখা মাত্রই যেন লজ্জার ছাপ ফুটে উঠল তার অবয়বে। সানি মুচকি হেসে তুলিকে শুধালো। কেমন আছে সকিনার আম্মা? তুলি হেসে জবাব দিল। জি আলহামদুলিল্লাহ। এর মাঝে সাহেলা খানমের আগমন ঘটল। সানি তাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলো শফিউল আহমেদ বাসায় আছেন কিনা। সাহেলা খানম জবাব দিলেন সে বাসায় আছে। সানিকে তার কক্ষ দেখিয়ে দিয়ে সাহেলা খানম চলে গেলেন রান্নাঘরের, সাথে তুলিকেও নিয়ে গেলেন। সালাম বিনিময় করে সানি বসলো। শফিউল আহমেদের নিকট কথা গুছিয়ে বলল। আঙ্কেল, ত্রিনা আপনার কাছে আমাকে পাঠিয়েছে। ভিডিওটা বের করে এগিয়ে দিল সানি। ট্রিনা পদত্যাগ করেছে তার ভিডিও। শফিউল আহমেদ এখন নিশ্চিন্ত। শফিউল আহমেদের সাথে আরো কিছুক্ষণ কথা বলার পরে সানি বিদায় জানালো। সাহেলা খানমকে বিদায় জানাতে গিয়ে আটকে গেল সানি। সাহেলা খানম নাস্তা না করে ছাড়বে না সানিকে। সানিও ভদ্র ছেলের মতো বসলো। বাইরে কাবি বাঙ্গারি কাকা কবিতা হাঁটছে। কা দিয়ে কাগজ আর বইতে বই। কবিতা বলার সুবিধার জন্য কাগজ বই না বলে কাবি বলে তারা। তার বাঙ্গারি কেনার কবিতায় যেন ভিন্ন। পাড়ার বাচ্চারাও যেন তা খুব সহজে মুখস্থ করে ফেলেছে। যেমন টিন ভাঙ্গা চোরা হাড়ি পাতিল থাকলে বিক্রি করতে পারবেন, বই খাতা পেপার পত্র থাকলে বিক্রি করতে পারবেন, নষ্ট মোবাইল নষ্ট টিভি নষ্ট এসি থাকলে বিক্রি করতে পারবেন। কাবি। এই কাবিওয়ালা আসা মাত্রই তুলি চেঁচিয়ে থামালো তাকে। তুলিও কিছু বিক্রি করবে তাকে, তাই ডাক দেওয়া। কিছু পুরনো পেপারের বস্তা নিয়ে বের হলো তুলি। তুলির এমন বের হওয়া দেখে সানি বাইরে চাইল। ইতিমধ্যে সানির নাস্তা করা শেষ, তাই সাহেলা খানমকে বিদায় জানালো সানি। গুটি গুটি পা ফেলে আগালো সানি। তুলি পেপারগুলো কাবি কাকাকে দিল। তুলির পেছনে গিয়ে দাঁড়ালো সানি। তুলির বুঝতে বাকি রইল না কে তার পেছনে দাঁড়িয়ে। এর মধ্যেই কাবি কাকা তুলিকে শুধালো, মাগো আরো কিছু নাই, থাকলে নিয়ে আসো। তুলি খিলখিল করে হাসলো। সানির পানে চেয়ে তুলি বলল, মানুষ কেনেন মামা? কাবি কাকা বিস্ময়কর ভাবে চাইল। তুলি আবারও হেসে সানিকে দেখিয়ে বলল, একে বিক্রি করতে চাই। কত দিবেন বলেন মামা? কাবি কাকা তুলির সাথে হাসলো আর বলল, মাগো মানুষ তো আমি কিনি না। সানি হতভম্ব তুলির কথা শুনে। চেঁচিয়ে জবাব দিল তুলিকে, কি সাংঘাতিক মেয়ে রে তুমি! আমায় বিক্রি করতে চাইছো? তুমি তো ত্রিনার চাই তো এক ধাপ সামনে আগানো। তুলি কোনো রকমে হাসি আটকে কাবি কাকাকে বলল, দেখুন প্রস্তাবটা মন্দ না। দুটো কিডনি, দুটো চোখ, মাথার মগজ, শরীরের রক্ত। এই মানুষটা বিক্রি করলে একরকম বড়লোকেই হয়ে যাব আপনি আর আমি। দিলে রাজি হয়ে যান। কাবি কাকাও সমান তালে হাসলো। সানির পানে চেয়ে শুধালো, তা আব্বাজান বিক্রি করবেন আপনাকে? সানি জবাব দিল, সে পরে দেখা যাবে। টাকাটা আগে বুঝিয়ে দিয়ে চলে যান তো কাকা, না হলে আপনার লস হবে ব্যবসায়ী। সবকিছু গুছিয়ে কাবি চলে গেল। সানি তুলির আরো সামনে এসে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে বলল, বড্ড দুষ্টু হয়েছে। একটু অপেক্ষা করো, দুষ্টুমির পাখনা কেটে ঘরে বসিয়ে রাখবো। তুলি সানির পানে চাইল। দুষ্টমির কি দেখলেন মশাই? সবে তো শুরু হলো। তো আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। তুলি বাসার পথে হাঁটা শুরু করলো। সানির ঠোঁটে মুচকি হাসি ফুটলো। কোমল কণ্ঠে বলে ফেললো, পাগল একটা। হঠাৎ মেহমান আসাতে রমরমা অবস্থা বাসার। তনয় আহমেদের বাসায় এমন মেয়ের বিয়ের জন্য হুট করে প্রপোজাল আসবে কেউ বুঝতে পারেনি। রিয়াদকে দেখে চিনতে বাকি রইল না সবার। রেজাউল করিম ও রিয়াদের মা সায়মা সুলতানার পাশে বসে আছে রোদেলা।
তার ছেলের পছন্দ দেখে তারা খুব খুশি। রেজাউল করিম তনয় আহমেদের হাতখানা ধরে বলল, ভাইজান, ছেলে আমার একটাই, আমার কোনো মেয়ে নেই। আপনার মেয়েটাকে যদি আমার ঘরের মেয়ে বানিয়ে দিতেন, সারা জীবন কৃতজ্ঞ থাকতাম। তনয় আহমেদেরও রিয়াদকে পছন্দ। তনয় আহমেদ কিছুক্ষণের জন্য সময় চাইলেন মেয়ের সম্মতি আছে কিনা জানার জন্য। রোদেলাকে নিয়ে পাশের কক্ষে ঢুকলেন তনয় আহমেদ। মা রোদেলা, মেয়ের অনুমতি ছাড়া তার বিয়ে ঠিক করা উচিত না। তোমার যদি সম্মতি থাকে আমি বিয়েতে হ্যাঁ বলে দিব। রোদেলা মাথা দুলালো, এর মানে সে বিয়েতে রাজি। তনয় আহমেদের মুখে হাসি ফুটলো। বাইরে এসে রেজাউল করিমের মুখে মিষ্টি দিয়ে জানিয়ে দিল মেয়ে বিয়েতে রাজি। সাইমা সুলতানা রিয়াদের হাতে আংটি দিয়ে পরিয়ে দিতে বললেন রোদেলার হাতে। বিয়ের দিন কার্য ঠিক হয়ে গেল। বিয়েটা সামনের মাসের 1 তারিখে। বিয়ে পাকাপাকিতে যেন একটা উৎসব তৈরি হয়ে গেল বাড়িতে। আম্মু, আমি ল্যাবে যেতে হবে। দেখো, সে কখন থেকে পুতুল কান্না করে চলছে, কিছু বলছেও না, কিছু খাচ্ছেও না। এখন তোমার পুতুল মেয়েকে তুমি সামলাও। রেহানা খানকে আবির কথাগুলো বলি আবির বেরিয়ে গেল কক্ষ থেকে। রেহানার কোলে মাথা গুজে কেঁদেই যাচ্ছে তৃণা। কি হয়েছে পুতুল, কান্না করছিস কেন? আমায় বল। ফুপি, আম্মু আব্বু এখনো একটাবার কল করে কথা বললো না। আমি কতদিন বাবাকে দেখিনি। আমি তো পদত্যাগ করে নিয়েছি, সে খবর তো বাবা পেয়েছে। তাহলে আপু আমার সাথে এখনো কেন কথা বলছে না? রেহানা খান তৃণার চোখের পানি মুছল, মৃদু হেসে বলল, আমরা আজ বিকেলে সাভারে যাব। তোমার নাকি সামনে ইনকোর্স পরীক্ষা, তোমায় তো ওখানেই এখন থাকতে হবে। তোমার আব্বু আমায় কল দিয়েছিল তোমায় যেন নিয়ে যাই। তাছাড়া রোদেলার বিয়ে ঠিক হয়েছে রিয়াদের সাথে। তন্ময়দের বাসায় গিয়ে একটু দেখা করে আসবো। রেহানার কথা শুনে তৃণার চক্ষু চকচক করে উঠল। উঠে বসলো তৃণা। রেহানা খান লোকমা বানিয়ে পুড়ে দিল তার মুখে খাবার। শান্ত মেয়ের মতো খেয়ে নিল তৃণা। এই এই, তুমি এমন সব কিছু গুছিয়ে কই যাচ্ছ? আবিরের কথায় তৃণা লুকিয়ে হাসলো। তৃণা ভাবলো আবিরকে নিয়ে একটু মজা নেওয়া যাক। বাপের বাড়ি চলে যাচ্ছি, কত মানুষের বিয়ে হয়ে যাচ্ছে, বউ আছে। আমার দেখুন, এখনো বেনারসি শাড়িটাও পরতে পারলাম না। তাই আমার গোস্সা হয়েছে। তাই আবার চিন্তা করছি বিয়ে করব। শ্বশুর বাড়ি থেকে তো আবার বিয়ে করতে পারবো না, তাই বাপের বাড়ি যাচ্ছি। আমার বিয়ের অগ্রিম দাওয়াত রইল আপনার, আসবেন কিন্তু। তৃণার কথাগুলো আবিরের মাথার উপর দিয়ে গেল। এর উত্তর আবির কি দেবে জানে না। আবির হাতের ফাইলগুলো টেবিলে রেখে এগিয়ে আসলো তার পুতুলের নিকট। পেছন থেকে জড়িয়ে ধরে তৃণার ঘাড়ে থুতনি বসালো। বউ সাজতে তোমার যখন এত ইচ্ছে হচ্ছে, তুমি এখানে সাজো না। তার জন্য আবার বাবার বাড়ি যাওয়া লাগবে কেন? তৃণা মুচকি হাসতে হাসতে ব্যাগের চেন লাগালো। বাহুতে হাত গুটিয়ে চোখে চোখ রাখলো আবিরের। না, তা সম্ভব না। বাবা বাড়িতেই বেনারসি পরবো। আজ যাব, যতদিন না বউ সাজিয়ে আনছেন এই বাড়িতে আমি আর আসবো না। আবির করুণ চোখে চাইল তার পুতুলের পানে। তাকে না দেখে যে তার বিজ্ঞানী মশাই এক মুহূর্ত থাকতে পারে না। এ কেমন পরীক্ষায় ফেললো তার পুতুল তাকে। এই পরীক্ষা যেন পদার্থ বিজ্ঞানের টিউটোরিয়ালের চেয়েও কঠিন, যার মানে অগ্নি পরীক্ষা। আবির একদ্বন্দ্ব দাঁড়ালো না, ছুটে গেল মায়ের কাছে। মায়ের কাছে তৃণার চলে যাওয়ার কথা বলতেই খিলখিল করে হেসে উঠল রেহানা খান। রেহানা খান উত্তর দিলেন আবিরকে, এবার তৃণাকে অনুষ্ঠান করে নিয়ে আসবো। বিয়েটা যেভাবেই হোক, বিয়ে তো হয়েছে। তাছাড়া ওর পরীক্ষা সামনে, তাই ওকে যেতে হবে। আবির হতাশ চোখে চাইল। এই চাহনির মানে রেহানা খানের বুঝতে বাকি রইল না। বিকেল নাগাদ খান সদস্যরা গাড়ি নিয়ে ছুটল সাভারে। আব্বু, ও আব্বু, তুমি এখনো আমার উপর অভিমান করে আছো? শফিউল আহমেদ তার পুতুলের মতো মেয়ের পানে চাইলেন। কতদিন দেখেনি তার পুতুলকে। ইশারায় ডাকলেন তৃণাকে। শফিউল আহমেদ তৃণা পায়ের কাছে থেকে ছুটে গিয়ে বসলো শফিউল আহমেদের নিকট। শফিউল আহমেদ তৃণার চোখের পানি মুছল, ললাটে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, অনেক শুকিয়ে গেছিস। বাবার কথায় আহ্লাদি হলো তৃণা। তৃণা বুঝে গেছে তার বাবার মন গলেছে। চট করে উঠে দাঁড়ালো তৃণা। বাবার জন্য চা বানাতে গেল রান্নাঘরে। তৃণা কক্ষ ত্যাগ করতেই প্রবেশ করলো আতিক খান ও রেহানা। সাহেলা খানম পাশে টি টেবিলে নাস্তা রেখে বসলেন পাশে। আতিক খান শফিউল আহমেদের নিকট নাস্তার বাটি এগিয়ে দিলেন। মৃদু গলায় বলে উঠলেন, ভাইজান, পুতুলকে আমরা চাইছি ওর পরীক্ষার পর অনুষ্ঠান করে নিতে, আপনি কি বলেন? শফিউল আহমেদ নরম গলায় জবাব দিল, রোদেলা মায়ের বিয়ে ঠিক হয়েছে শুনলাম। সে তারিখ আমায় ফোন দিয়ে জানানো। রোদেলা মায়ের বিয়ে ঠিক হয়েছে শুনলাম। সে তারিখ আমায় ফোন দিয়ে আলোচনা করে ফিক্স করে দিয়েছে। 1 তারিখ নাগাদ হবে। একটা যাক, তারপর নেহাত তৃণার অনুষ্ঠানের আয়োজন করব। রেহানা সম্মতি দিল। তার ভাইকে শুধালো,
তাই ভালো হবে, ততদিনে তুমিও সুস্থ হবে। পারিবারিক আলোচনার মাঝে তৃণা এসে চা দিয়ে গেল। তার বড়দের আলোচনায় না থাকায় ভালো, তৃণা তড়িৎ স্থান ত্যাগ করলো। আন্নি পেছন ফিরে চাইলো। মেহেরিমা দাঁড়িয়ে আছে। আন্নি শুকনো ঢোক গিলল, তার মাকে শুধালো। না মানে মা, আসলে আমার একটা বন্ধু। মেহেরিমা মেয়ের এমন তোতলানো দেখে হাত থেকে ফোনটা কেড়ে নিল। স্ক্রিনে দেখতে পেল রাইদ নামে সেভ করা নাম্বার। মেহেরিমা ভ্রু কুচকালো, গম্ভীর কণ্ঠে বলতে লাগলো। আন্নি কি বলবে বুঝতে পারছে না, মাথা নিচু করে ভয়ে ভয়ে জবাব দিল। হ্যাঁ মা। মেহেরিমা মেয়ের স্বীকারোক্তি দেখে হতভম্ব। তাহলে কি হতে চলেছে আন্নির সাথে? চা খাবেন মশাই? মেয়েলি কণ্ঠে চক্ষু ফিরে চাইলেও আবির। কালো শাড়িতে পুতুলকে দারুণ লাগছে। বিয়ের পর স্ত্রীনা প্রথম শাড়ি পরেছে, চুলগুলো ছেড়ে দিয়েছে। একটা লালচে কাঠগোলাপ দিলে হয়তো প্রথম দিনের মতো ভয়ঙ্কর সুন্দর লাগতো আবিরের মতে। এখনো আবির ট্যাপ ট্যাপ করে চেয়ে আছে। চীনা গলা খাকারি দিল, চা মুখের সামনে ধরে আবারও শুধালো। খেয়ে নিন, না হলে ঠান্ডা হয়ে যাবে। আমার বানানো স্পেশাল চা, না খেলে কিন্তু মিস। আবির হাত থেকে চাটা নিল, হালকা চুমুক দিয়ে এগিয়ে দিল ফের তৃণার পানে। তৃণা ভ্রু কুচকালো। আবির জবাব দিল। মনে হয় চিনি ঠিক হয়নি। চিনি ঠিকই আছে, ফাজলামো করবে না বিজ্ঞানী মশাই। আবির চায়ের কাপটা নিয়ে তৃণার ছুঁয়ে দেওয়া জায়গায় চুমুক দিল। চোখ টিপ দিয়ে বলল, এবার চিনি ঠিক আছে। তৃণা কটমট চোখে চাইলো। পাশে থাকা বালিশটা নিতেই আবির বুঝলো সাইক্লোনের আভাস। চায়ের কাপ কাবাডে রেখে দৌড়ে বের হলো কক্ষ থেকে। তার পিছু পিছু ছুটলো তৃণা। দরজা থেকে বের হতে ছুঁড়ে মারলো বালিশটা। ততক্ষণে রেহানা খান এসে হাজির হলো। তার পেছনে আবির দাঁড়িয়ে লাগাতার হেসেই চলেছে। রেহানা খান বালিশটা তুলে তৃণাকে বলল, আরে আরে, এমন দুজনে বালিশ ছোড়াছুড়ি করছিস কেন? তৃণা শ্বাস টেনে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। প্রতি উত্তরে বলল, তোমার ওই ফাজিল ছেলেকে যে ধলেশ্বরী নদীতে চুবাই নিয়ে, এটাই তো তার কপাল। আমি কত কষ্ট করে চা বানিয়ে নিয়ে এসেছি, সেটা নিয়েও আবার ফাজলামো। আবির এখনো হেসে চলেছে তৃণার কথা শুনে। রেহানা খান আবিরের বাহুতে চাপড় মারল আর বলল, তুই আসলেই একটা ফাজিল। রেহানা খান তৃণার কাছে এসে তৃণাকে নিয়ে রুমে ঢুকলো। তৃণা পিছনে ফিরে এখনো আবিরকে ভেঙচি কেটে যাচ্ছে আর আবির হেসেই চলেছে। রেহানা খান তৃণাকে নিয়ে ঢোকার সাথে সাথে আবিরও পিছনে আসলো, কিন্তু দরজায় দাঁড়িয়ে রইল আবির। আবিরের এমন দাঁড়ানো দেখে রেহানা খান ভ্রু কুচকালো আর বলে উঠল, দাঁড়িয়ে আছিস কেন? আবির তৃণার পানে চেয়ে খিলখিল করে হেসে বলল, বইয়ের বানানো চাটা নিতে আসলাম। অমনি আবির কাবার থেকে চায়ের কাপটা নিয়ে ছুটে বেরিয়ে গেল। রেহানা খান এদের খুনসুটি দেখে একগাল হেসে বলে উঠল, দুটাই পাগল। কতদিন ধরে রায়দের সঙ্গে তোর প্রেমের সম্পর্ক? বসার ঘরে সবার মাঝে মাথা নিচু করে আন্নি তনয় আহমেদকে জবাব দিল, তন্ময় ভাইয়ের বিয়ের পর থেকে। সবাই হতভম্ব আন্নির কথা শুনে। তনয় আহমেদ গম্ভীর কণ্ঠে বলল, তোমার আজ থেকে ফোন চালানো বন্ধ। আমি এখন এই মুহূর্তে থেকে সিদ্ধান্ত নিলাম, রোদেলার বিয়ের দিনই তোমার আমি বিয়ে দিব, আর সেটাও আমার পছন্দের ছেলের সাথে। বাবার কথা শুনে আন্নির চোখ ছলছল করে উঠল। আন্নির দিশেহারা অবস্থায় চেঁচিয়ে বলে উঠল, আমি তাকে অনেক ভালোবাসি, তাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। তনয় আহমেদ কিছু বললেন না। সোফা হতে উঠে আন্নির নিকট আসলেন। আন্নির সামনে দাঁড়িয়ে বললেন, 1 তারিখ হতে আর মাত্র 10 দিন বাকি, তাই আমি যা বলবো তাই তোমাকে মেনে নিতে হবে। তনয় আহমেদ এই বলেই আন্নির হাতখানা ধরে টেনে কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। আন্নির ফোনখানা তনয় আহমেদ নিয়ে নিলেন। আন্নি রুমের মধ্যে চিৎকার করতে লাগলো অনবরত। বাসার সবাই নিশ্চুপ। বসার রুম তনয় আহমেদ ত্যাগ করলেন। ছাদে গিয়ে ফোন লাগালেন রাইতকে। আন্নির ফোন থেকে কিছুক্ষণ বাদে অপর প্রান্তে রিসিভ হলো কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আন্নির বাবা বলছি, আমি তোমার সাথে দেখা করতে চাই। আঙ্কেল, কি হয়েছে? আপনি কেন দেখা করতে চাইছেন? দেখা হলে না হয় বলবো, এখন রাখছি। কাল 9টায় মিরপুর 2-এ এসো। তনয় আহমেদ কল কেটে মোবাইলটা বন্ধ করে দিলেন। পুতুল, তোমার ছেড়ে থাকতে আমার কষ্ট হবে। টিনা হাসলো তার বিজ্ঞানী মশাইয়ের কথা শুনে। টিটকারি সুরে শুধালো তার বিজ্ঞানী মশাইকে, জানেন তো সবুরে মেওয়া ফলে, তাই সবুর করেন, তাহলে কাঙ্ক্ষিত মেওয়াটা পেয়ে যাবেন। টিনার কথা শুনে চোখ কপালে উঠে গেল আবিরের। আচমকায় কাছে টেনে অধর চুইয়ে দিল তার পুতুলের। টিনা হাসলো আবিরের কাণ্ডে। আবির মুচকি হেসে বলল, আচ্ছা রইলাম, নেওয়ার আশায়। আবির বিদায় নিল তার পুতুলের কাছ থেকে। কিছুক্ষণ বাদে খান সদস্যরা বিদায় নিল আহমেদ ভিলা থেকে। কিন্তু আবিরের মন যে পড়ে রইল তার পুতুলের নিকট। তারপর গাড়িতে উঠে স্টার্ট দিল। উদ্দেশ্য উত্তরা যাওয়া। আমার মেয়েকে কতটুকু ভালোবাসো?
রাইদ মন ভার করে বলে উঠল, সীমাহীন ভালোবাসা আপনার মেয়ের জন্য। আপনার মেয়ে কখনো প্রতারিত হবে না আমার জীবনে আসলে। তনয় আহমেদ খুব ভালোভাবেই জানে রাইদ ছেলেটা খুবই ভালো। তার সততা ও সাহস দেখে তনয় আহমেদ মুগ্ধ। কিছু সময় নীরব থেকে রাইদকে শুধালো, বাসায় কে কে আছে তোমার? রাইদ জবাব দিল, বাবা মা, একটা মাত্র বোন আয়না, দাদা দাদি। তনয় আহমেদ আবারও প্রশ্ন করল রাইদকে, কে জানে আন্নের সাথে তোমার যে একটা সম্পর্ক। রাইদ মুচকি হাসলো, জবাবে বলল, বাসায় সবাই জানে আন্নের কথা। দাদা চাইছিল আপনাদের বাসায় যেতে, কিন্তু আমিই বারণ করেছি। শুনলাম রিয়াদের সাথে রোদেলা আপুর সাথে বিয়ে ঠিক হয়েছে, তাই আপনাদের চাপে ফেলতে চাইনি। তাছাড়া রোদেলা আপু বিয়ে না হলে আমরা কিভাবে আগাতাম বলুন? তনয় আহমেদ রাইদের কথা শুনে বলে উঠল, কাল তোমার পরিবার নিয়ে চলে আসবে আমাদের বাসায়, বাকি কথা ওখানেই হবে। আর শোনো, আমি কখনোই চাইবো না আমার মেয়ে কষ্টে থাকুক। আমি চাই তোমরা একসাথে জীবনটা গুছিয়ে নাও। রাইদ ধাপ ছেড়ে বাঁচল, সে এখন নিশ্চিন্ত। তনয় আহমেদকে গাড়িতে উঠিয়ে দিয়ে বাইকে স্টার্ট দিয়ে চলে গেল রাইদ। তনয় আহমেদ বসার ঘরে বসে আছে, বাকিরাও সেখানে উপস্থিত। তন্নিকে জড়িয়ে কেঁদেই চলেছে আন্নি। তনয় আহমেদ আন্নির উদ্দেশ্যে বলল, কেঁদে কোনো লাভ নেই অনু। আমি কাল বলে দিয়েছি, কাল বিকালে তারা দেখতে আসবে। আর বিয়েটা 1 তারিখে হবে। তন্নি, ওকে নিয়ে রুমে যাও। ফোন চাইলেও দিবে না। তাহলে আমি কি করতে পারি তা তোমরা সবাই ভালো করেই জানো। আন্নিকে নিয়ে তন্নি রুমে চলে গেল। ভাবি, একবার কথা বলবো শুধু, কেউ কিচ্ছু জানবে না। ও ভাবি। আন্নির কান্না তন্নি সহ্য করতে পারল না, গিয়ে আটকে দিল দরজা। মোবাইলখানা হাতে দিল আন্নির। আন্নি 2 হাতে উল্টে পাশ দিয়ে চোখের পানি মুছল। ধূপধাপ নাম্বারে ডায়াল করলো, কিন্তু ফলাফল শূন্য। মোবাইলের মধ্যে থেকে ভেসে আসলো, আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে, কিছুক্ষণ পর আবারও চেষ্টা করুন। আন্নি আবার হু হু করে কেঁদে উঠল। সে যদি রাইদকে না পায় তবে সে বিষ খাবে, মনে মনে ভেবে নিল। অভিমান করে বসে রইল কিরকির পানে। তন্নি কি করবে তার ননদের এই হাল দেখে, তাই ভেবে পাচ্ছে না। অতঃপর বেরিয়ে গেল কক্ষ থেকে। তোকে খুব মিষ্টি লাগছে রে আন্নি। আন্নি তৃণার পানে চাইলো, হাউমা করে তৃণাকে জড়িয়ে ধরলো। তৃণা হতচকিত হলো। আন্নির কান্নার কারণ বুঝতে পারছে না তৃণা। আন্নির দুগালে হাত দিয়ে মুখখানা উঠালো। তৃণা আন্নিকে শুধালো, কি হয়েছে আন্নি? আন্নি কান্নামাখা মুখে জবাব দিল, আমি রাইদকে ভালোবাসি। তিনু, তুই কিছু কর। দেখে রাইদের ফোন বন্ধ, একটু আগেও কল দিলাম, ধরলো না। আমি কি করবো এখন? বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, রোদেলা আপুর সাথে বিয়ে হবে। আমি পারবো না তিনু এই বিয়ে করতে। দেখতে এসে আংটি বদল করে যাবে। তুই তো সব পারিস, বিয়েটা আটকা। তৃণা আন্নির মাথায় হাত বুলালো আর বলল, চিন্তা করিস না, আমি দেখছি ব্যাপারটা। তুই এভাবে কান্নাকাটি করিস না, দেখতে আসলে তো আর বিয়ে হয়ে যায় না, আসতে দে। কিছুক্ষণ বাদেই ডাক পড়লো তৃণার। তৃণা কক্ষ ত্যাগ করলো আন্নিকে রেখে। রোদেলা আন্নিকে শাড়িতে অপসরার মতো লাগছে। ড্রেসিং টেবিলের সামনে থেকে মোবাইলটা হাতে নিয়ে আবারও ফোন করলো রাইদকে আন্নি, কিন্তু ফলাফল শূন্য। আবারও মেয়েলি কণ্ঠে ভেসে আসলো, আপনার কাঙ্ক্ষিত নাম্বারটা এই মুহূর্তে বন্ধ আছে। আন্নি হতাশ হলো, ফিক্কা মেরে বিছানায় ফেলে দিল মোবাইলটাকে। চুপ করে বসে রইল কাঠের টুলে। বৈঠক ঘরে মেহমান বসে আছে। তনয় আহমেদ তৃণাকে আর রোদেলাকে বলল আন্নিকে যেন নিয়ে আসা হয় বৈঠক ঘরে। কিছুক্ষণের মাঝেই আন্নিকে এনে বসিয়ে দেওয়া হলো। আন্নিকে দেখা মাত্রই আয়না রাইদের পাশ থেকে উঠে গিয়ে আন্নির কাছে বসলো। আন্নি এখনো মাথা নিচু করে বসে আছে। তার কোনো ইচ্ছা নেই ছেলের মুখ দেখার। বিয়ে যদি হয়েও যায় ছেলেকে সে স্বামী হিসেবে মানবে না। আয়না আন্নির থুতনিতে হাত দিয়ে মুচকি হেসে বলল, বাহ মাশাল্লাহ। তনয় আহমেদ রাইদের বাবা কবির রহমানকে বলে উঠল, তা ভাই সাহেব, আমার মনে হয় ছেলে আর মেয়েকে একটু আলাদা কথা বলতে দিলে ভালো হতো। ফিরোজা বেগম হাসি মুখে বলল, হ্যাঁ তা তো অবশ্যই। তনয় আহমেদ তৃণাকে বলল, তিনুমা অনুকে রুমে নিয়ে যা, আমি ছেলেকে পাঠিয়ে দিচ্ছি। তৃণা মাথা দুলালো, আন্নিকে নিয়ে চলে গেল রুমে। তনয় আহমেদ রাইদকে মুচকি হেসে বলল, যাও, মেয়ে খুব অভিমান করেছে, আমার উপর অভিমান ভাঙানোর দায়িত্ব তোমার। রাইদ হাসলো, হাঁটা শুরু করলো রুমের নিকট। তার প্রেয়সী যদি একবার চোখ তুলে তাকাতো তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যেত। তার হলো কই? অভিমান করে দুঃখ করে চোখ তুলে তাকালোই না। রুমের নিকটে গিয়ে গলা খাকারি দিল রাইদ। তৃণা বুঝলো রাইদ এসেছে, তাই আন্নিকে বুঝিয়ে বের হলো রুম থেকে। তৃণা বের হওয়ার সাথে সাথে রাইদকে ইশারায় উইশ করলো। অতঃপর কক্ষে প্রবেশ করলো রাইদ। রাইদ ধীরে ধীরে এগিয়ে গেল আন্নির নিকট। মাথা নিচু করে রাইদ নরম গলায় বলল,
মিস আন্নে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। কথাটা শোনা মাত্রই পিছনে ঘুরে দাঁড়ালো আন্নি। রাইদকে দেখা মাত্রই চোখ বড় বড় হয়ে গেল আন্নির। নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে রাইদের তনুময় হাত চালাতে শুরু করলো। চেঁচিয়ে বলে উঠল, ফাজলাম হচ্ছে আমার সাথে? ফোন বন্ধ করে আমার সাথে মজা নেওয়া হচ্ছে? রাইদ আন্নির কাণ্ড দেখে হাসলো। আন্নির মেজাজ আরো তিরিক্ষি হলো। আবারও বলে উঠল রাইদকে, হাতে নাতে একটা শিক্ষা না দিলেই নয়। আমি এখনই বলবো বিয়ে ভেঙে দিতে। আন্নি পাশ কাটিয়ে যাওয়ার আগেই হাত পাকড়ে ধরলো রাইদ। টেনে বুকে জড়িয়ে ধরে ললাটে চুমু খেলো। আন্নির অবয়বে চেয়ে বলল, বাসার সবাই আগে থেকেই জানতো, আমরা সবাই দেখতে চেয়েছিলাম তুমি কি করো। আন্নি জবাবে বলল, ট্রিনাও জানতো? হুম। ও আচ্ছা, এই কারণে কোনো ভাবাবেগ দেখি নাই ওর ভিতরে। খালি শয়তান। আজ ওর একদিনকে আমার যে কয়দিন লাগে। রাইদ হাসলো। হাতের আঙ্গুল দ্বারা আন্নির অধরে চেপে ধরলো। আন্নির গালে চুমু খেয়ে শুধালো, খুব ভালোবাসি তোমাকে, তাই ভেবো না কখনো তোমায় ছেড়ে অন্য কাউকে বেছে নিব। এবার চলো, বাড়ির সবাই অপেক্ষায় আসছে। আন্নি লজ্জা মিশ্রিত অবয়বে মাথা দুলালো। পিছু পিছু হাঁটা শুরু করলো রাইদের পিছনে। আন্নিকে আয়ানা দেখা মাত্র এগিয়ে এসে ফিরোজা বেগমের পাশে এনে বসিয়ে দিল। ফিরোজা বেগম আন্নিকে নিজের পানে ফিরিয়ে কপালে চুমু এঁকে দিয়ে বলল, আমার লক্ষ্মী বৌমা। আন্নি মৃদু হাসলো। আনুষ্ঠানিক কথাবার্তা শেষে রাইদ আন্নিকে আংটি পরিয়ে দিল। ফিরোজা বেগম একটা চুরির বক্স থেকে একজোড়া রুলি বের করে পরিয়ে দিল আন্নির হাতে। পরিশেষে সকলকে জানানো হলো তনয় আহমেদের 2 মেয়ের বিয়ে 1 তারিখে অনুষ্ঠিত হবে। লোক প্রশাসন গেটের সামনে ফুটওভার ব্রিজে দাঁড়িয়ে আছে সানি। উদ্দেশ্য তার প্রেয়সীর সাথে দেখা করা। কিছুক্ষণ বাদে কলেজ ছুটি হবে। এই 4 দিন হলো তাদের একবারও দেখা হয়নি। তাই সানি জাহাঙ্গীরনগর থেকে সোজা বাসে করে এসে বিপি এটিএস নেমেছে। কিছুক্ষণ পর পর হাত ঘড়ি দেখছে সানি। গেট থেকে ছাত্রছাত্রীরা বের হওয়ার ধুম পড়েছে। ফুটওভার ব্রিজ থেকে পারাপার হচ্ছে শিক্ষার্থীরা। অপর প্রান্তে চেয়ে আছে চাতক পাখির ন্যায় সানি। তুলিকে সিঁড়ি ভেঙে উঠতে দেখে একটা মৃদু হাসি দিল সানি। ওভারব্রিজে ওঠা মাত্রই সানিকে রেলিং ধরে দাঁড়াতে দেখে চশমাটা হালকা ঠেলে উঠিয়ে দিল চোখে। দুজনার চোখাচোখিতে দুজনাই হাসি টানল ঠোঁটে। কাছাকাছি আসতেই ইশারায় নিচে আসতে বলল সানিকে তুলি। সানি মাথার চুলে আঙ্গুল দ্বারা ব্রাশ করে হেঁটে চলেছে তুলির পিছু পিছু। বিপিএটিসি থেকে রেডিও কলোনি হেঁটে যেতে সময় লাগে 10 মিনিটের মতো। তাই আজ আর বাসে উঠল না তুলি। তুলির পাশাপাশি হাঁটছে সানি। সানি তুলিকে নরম গলায় বলল, কেমন আছো সকিনার আম্মা? তুলি হাসলো। সানির পানে চেয়ে বলল, বলেছি না সকিনার আম্মা বলবেন না? কেমন যেন শুনতে লাগে। আচ্ছা ঠিক আছে, আমার পুত্রবধূ কেমন আছে? তুলি খিলখিল করে হাসলো। জবাবে বলল, জি আলহামদুলিল্লাহ। আপনি? সানি প্রত্যুত্তরে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আন্নি আপুর বিয়ে ঠিক হয়েছে জানেন? দাওয়াত পেয়েছি। আমি যে পাঞ্জাবিটা দিয়েছি ওইটা পরে আসবেন কিন্তু। আচ্ছা। কথা বলতে বলতে রেডিও কলোনি চলে আসলো তারা। সানি আক্ষেপে সুরে তুলিকে বলল, সময়গুলো কেমন তাড়াতাড়ি চলে যায়। সময়টা যদি থেমে যেত তাহলে আমি তোমাকে সারা জীবন এভাবে দেখে যেতাম। তার হলো কই, সময় তো খুব নিষ্ঠুর। তুলি সানির হাত ধরে রেডিও কলোনির ফুটওভার ব্রিজ পার হলো। রিকশায় তুলিকে উঠিয়ে দিয়ে বিদায় জানালো। তুলি যাওয়ার সাথে সাথে সানিও রিকশায় উঠে চলে গেল ভাটপাড়ায় নিজের বাসায়। সব কটাকে মেরে দিয়েছি ইমতাজ ভাই। ইমতিয়াজ বিস্ময়কর দৃষ্টিতে তাকালো। উদ্বিগ্ন গলায় বলল, কি বলছো কি ত্রিনা? নবীনগর থানায় মিসিং কেস হয়েছে। এখন যদি পুলিশ তোমায় ধরে ফেলে? ত্রিনা অট্টহাসি হাসলো। এতদিন ধরে আপনার সাথে কাজ করেছি, এখনো চিনলেন না আমায়? আফসোস। আমি কোনো কাজে হাত দেওয়ার আগে বহুদিন ধরে প্ল্যান করি। ওই জানোয়ার যে আমায় সবটা কেড়ে নিতে চাইবে সেটা আমি আগে থেকেই জানতাম। আর জানেন তো, আমার প্রিয় জিনিসে কেউ চোখ দিলে তার অবস্থা এমনই হয়। ইমতিয়াজ বাকরুদ্ধ ত্রিনার কথা শুনে। কপালে হাত স্লাইড করে বলে উঠল ইমতিয়াজ, আচ্ছা সবটা বুঝলাম, লাশগুলো কই? ত্রিনা কাঠ গলায় জবাব দিল, এসিড দিয়ে গলিয়ে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিয়েছি। ইমতিয়াজ গলা শুকিয়ে এলো। সে ভাবতেও পারেনি এতটা বাজেভাবে ত্রিনা মেরেছে। ইমতিয়াজ উত্তেজিত কণ্ঠে ত্রিনাকে বলল, আচ্ছা প্রমাণ লোপাট করেছো কিভাবে? ত্রিনা ইমতিয়াজের পানে চেয়ে অনবরত হাসতে লাগলো। হাসি শেষে দম ফেলে বলল, সিসি ক্যামেরা হ্যাক করে ওই দিনের সব ফুটেজ ডিলিট করে দিয়েছি। আর যা প্রমাণ ছিল এসিড দিয়ে আর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি। পুলিশের বাপও আমায় ধরতে পারবে না। আমি কোনো কাঁচা কাজ করি না, আমায় নিয়ে চিন্তা করবেন না। আপনি আপনার কাজ চালিয়ে যান। পরবর্তী এমপি হিসেবে আপনাকেই দেখতে চাই ইমতিয়াজ ভাই।
ট্রিনা ঘড়ির পানে তাকালো। আজ ইনকোর্সের লাস্ট এক্সাম। ট্রিনা ইমতিয়াজকে বিদায় জানালো, চলে গেল এক্সাম দিতে। টানা 7 দিন শেষে ইনকোর্সের পরীক্ষা শেষ হলো। পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আন্নি আর রোদেলার বিয়ের ডেটও এগিয়ে এলো। আবারও আহমেদের সদস্যরা বিয়ের আমেজে মেতে উঠলো। কেনাকাটার ধুম পড়েছে। ব্যাংক কলোনির শান্তি কুঠির সাজানো হচ্ছে বিয়ের সাজে, হলুদের স্টেজ সাজানো হচ্ছে। বাতাসে যেন বিয়ে বিয়ে ঘ্রাণ পাওয়া যাচ্ছে। বুদ্ধিটা কার মাথা থেকে বের হয়েছে আমাকে কি একটু তোমরা বলবে? নাফিউর স্যার কথাখানা বলে চাইলো আবির রাইদ রিয়াদের পানে। রিয়াদ রাইদ আবিরকে দেখিয়ে বলল। আবির চুল চুলকালো, একটা দুষ্টুমির হাসি দিয়ে বলল, আসলে স্যার সবার একই কারণ ছুটি লাগবে তো, তাই একটা দরখাস্ত লিখে ফটোকপি করে নিয়ে আসলাম। কষ্ট করে আর 3-4কে লিখতে হলো না। এখন সময়টা আমাদের কাছে বহু দামি। নাফিউ স্যার অবাক হয়ে বললেন, তাহলে আমার বইয়ের কাছে কে বললো আমি তাকে নিয়ে সাজেক যাচ্ছি 7 দিনের জন্য? আবির বাহু গোটালো, প্রাণবন্ত হাসি দিয়ে বলল, আমি স্যার দেখুন, ওদের বিয়ের পর আবার আমার বিয়ের অনুষ্ঠানের ডেট ফিক্স হবে, তাই চিন্তা করলাম আপনি না হয় ম্যাডামের সাথে ঘুরে এসে আমার বউ ভাতে অ্যাটেন্ড করবেন। তাছাড়া অনেকদিন হলো আপনারা ঘুরতেও যান না, ম্যাডাম বলল, তাই তো ম্যাডামের কথায় আপনাকে ফাঁসিয়ে দিলাম। নাফিউ স্যার অবাক হতভম্ব। চট করে নিজের ফোনটা বের করলেন, ফোন লাগালেন তার স্ত্রীকে। কোথায় আছো? হলে আছি। এখন আবার তোমার কি হলো? একটু আমার অফিসে এসে দেখা করে যেও, কথা আছে। আসছি। আবির রিয়াদার রাইত নাফিউর স্যারের বইয়ের কাছে ধমক খাওয়া চেহারাখানা দেখে মুচকি হাসলেন। নাফিউর স্যার তাদের হাসি মুখ দেখে মুখ ভার করে বলল, তোমরা হাসছো? বিয়ে তো করনি, তারপর বুঝবে বউ কি জিনিস। কিছুক্ষণ বাদে নাফিউর স্যারের স্ত্রী মাইমুনা জামান হাজির হলেন। ডোন্ট কেয়ার ভাব নিয়ে নাফিউরকে বলে উঠল, আমি তোমার জন্য এখানে আসি না। তুমি ভালো করেই জানো ধাবির রোকেয়া হলের সুপার হলো আমি। আমার আন্ডারে চলে সেটা। তুমি যখন চাইবে তখনই তো আর আসতে পারবো না। নাফিউর এগিয়ে আসলেন, তার বইয়ের কাছে হাত ধরে বসিয়ে দিলেন চেয়ারে। মাইমুনা হাত ঝটকা মেরে ভেঙচি কাটলেন আর বললেন, কিভাবে যে তোমার মতো অকর্মা আনরোম্যান্টিক ফালতু লোকের প্রেমে পেরেছিলাম আল্লাহ ভালো জানেন। সারাদিন ওই গবেষণা নিয়ে পড়ে থাকলে একদিন দেখবে বউ হারিয়ে গেছে। মাইমুনা আবিরও তার বন্ধুদের উদ্দেশ্যে বলল, তোমরা আবার তোমাদের স্যারের মতো হয়ে যেও না যেন। নাফিউর বইয়ের উদ্দেশ্যে বললেন, আহা, স্টুডেন্টের সামনে কিভাবে কথা বলছো? মাইমুনা আবির রাইদ রিয়াদের পানি চাইল, ভ্রু কুচকিয়ে বলল, বেশ করেছি, শিক্ষক ভবিষ্যতে কাজে আসবে। স্যার ম্যাডামের ঝগড়া দেখে লাগাতার হেসেই চলেছে আবির ও তার বন্ধুরা। নাফিউর থতমত খেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা 2 দিন পরে সাজেক যাব। নাফিউর স্যার দাঁড়ালেন, হালকা হাতের ইশারা দিয়ে বললেন, তোমাদের ছুটি কনফার্ম। 3 বন্ধু নাফিউর স্যারকে বিদায় জানালো। মেহেদি অনুষ্ঠান শেষ, গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা নাগাদ। বাড়িতে মেহমানের আনাগোনা, মেয়েরা সবাই বাসন্তী শাড়ি, ছেলেরা বাসন্তী পাঞ্জাবি, দেখতে ফুলের সমাহার মনে হচ্ছে। বন্ধু মহলের সকলে উপস্থিত, সবাই সবার কাছে ব্যস্ত, কিন্তু সানি খুঁজে যাচ্ছে তার দুষ্টু প্রেয়সীকে, যাকে এক পলক দেখার আশায় মন আনচান করছে তার। বসন্ত কুটিরের সামনে সাজানো হয়েছে হলুদের স্টেজ। ইতিমধ্যে আন্নি আর রোদেলাকে নিয়ে হাজির হলো তুলি, ত্রিনা, শেহতাজ ও মেহের। সানির চোখ আটকে গেল, পলকহীনভাবে চেয়ে রইল তুলির পানে। পাঞ্জাবির পকেট হতে মোবাইলটা বের করে মেসেজ করলো, বাসন্তী সাজে আমার বাসন্তী প্রেয়সী, অপরূপ লাগছে তোমায় ওগো প্রেয়সী। হৃদয়ের গহীনে তোমায় আঁকি সারা বেলা, এই মাতাল প্রেমিককে তুমি কেন করো দিশেহারা? মেসেজটা দেখা মাত্রই তুলি চারপাশ অবলোকন করলো, চোখের সামনে দেখতে পেল কাঙ্ক্ষিত মানুষটাকে। একটা মিষ্টি হাসি দিয়ে মেসেজের রিপ্লাই দিল, আপনাকেও অনেক সুন্দর লাগছে। মেসেজ সিন করা মাত্রই তুলি চাইল সানির পানে। মেসেজটা পড়ে সানি একটা হাসি দিল, মাথায় চুল চুলকিয়ে ঠোঁট কামড়ে ধরলো। এরই মধ্যে আবির এসে হাজির সানির কাছে। সানি মোবাইলটা পকেটে রাখলো, জিজ্ঞাসা করলো, দুলা ভাই কিছু লাগবে? আবিরকে দেখেই বোঝা যাচ্ছে সে উত্তরা থেকে মাত্রই এসেছে। শান্ত গলায় আবির জবাব দিল, ট্রিনাকে দেখেছো? সানি ইশারায় দেখিয়ে দিল ট্রিনাকে। মেয়েরা সকলে স্টেজের কাছে। আবির হাসলো, সানির পিঠে চাটি মেরে বলল, তুমি এখানে দাঁড়িয়েছো কেন? চলো, কিছুক্ষণ পরে অনুষ্ঠান শুরু হবে। একে একে সকলে হলুদ ছুঁয়ে দিচ্ছে আন্নি আর রোদেলাকে। পাড়াপড়শিরা হই হুল্লোড় করছে, মিউজিক বক্সে একের পর এক গান বেজেই চলেছে। এই তো কিছুক্ষণ আগেই বন্ধু মহলে সকলে নাচলো। আবির আর ট্রিনাও সকলকে একটা নাচ উপহার দিল। কেউ কেউ তো এদের বন্ডিং দেখে বলছে এরা মেড ফর ইচ আদার। একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বসন্ত কুটিরে আজ সত্যি বসন্ত বইছে। ট্রিনা মাইক্রোফোনটা হাতে নিল, হাসি মাখা কণ্ঠে অ্যানাউন্সমেন্ট করলো। সানি ইশারায় পাউচের ইঙ্গিত দিল। মোবাইলটা বের করে মেসেজ টাইপ করলো তুলিকে।
তোমায় ডেডিকেট করে গাইবো গান একটা। তুলি মেসেজটা দেখে হাসি মুখে চাইলো সানির পানে। সানি অনলাইন থেকে মিলন হবে কতদিনে গানের কারাওকেটা প্লে করলো। হাতে মাইক্রোফোনটা নিয়ে গাইতে শুরু করলো। মিলন হবে কতদিনে, ও মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। সানি তুলির পানে চাইলো, তার হৃদয়ের কথা আজ ব্যক্ত করছে। তুলিও চেয়ে আছে তার প্রেমিকের নেশা মাখা চোখে। চাতক প্রায়হর নিশি সে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে। গুরুজনেরা গানটা খুব অনুভূতি নিয়ে শুনছে। এই গান যে প্রত্যেক মানুষের মনে প্রাণে মিশে আছে। আমার মনের মানুষের সনে। গান শেষ হওয়া মাত্রই মাইক্রোফোনে সানি ত্রিনাকে উদ্দেশ্য করে বলল, লাস্ট ওয়ার্নিং তিনু, আমায় ছ্যাঁকাখোর ওমর সানি বলবি না। সানি মাইক্রোফোনটা রাখলো। সবাই সানির এমন কথা শুনে খিলখিল করে হেসে উঠল। খাওয়া পর্ব শেষ করে শেষ হলো হলুদের পর্ব। বাড়িতে মেহমান ভরপুর। বহু ধুমধামে বিয়ে হচ্ছে তনয় আহমেদের দুই মেয়ের। কিছুক্ষণ আগে বিয়ে হয়েছে। এই কিছুক্ষণ আগেও আনন্দ উৎসবে ভরপুর ছিল বসন্ত কুঠির। ইতিমধ্যে আষাঢ়ের বৃষ্টি নেমেছে বসন্ত কুঠিরে। অজরধারায় বইছে চোখের জল। মেহেরিমা কেঁদেই চলেছে। তার মেয়েরা বাসা থেকে চলে গেলে বাসাটা যে খাখা করবে। মেয়েদের জীবন বোধহয় এমনই হয়। বিদায়ের পর্ব চলছে। তনয় আহমেদ চোখ মুছলেন। রাইদ ও রিয়াদকে মেয়েদের হাতে তুলে দিয়ে বলে উঠল, আমার আমার টেপি পুতুলদের দিকে খেয়াল রেখো তোমরা। রাইদ ও রিয়াদের মন ভার হলো। রাইদ বলে উঠল, বাবা একদম চিন্তা করবেন না, সে আমার অর্ধাঙ্গিনী, তার ভালো জুড়েই আমার সবটা ভালো হবে। তাই আমি তাকে সব সময় ভালো রাখার চেষ্টা করব। রাইদের কথা শেষ হতে না হতেই রিয়াদ বলল, যে আমার অর্ধাঙ্গিনী হবে তাকে কষ্ট দিয়ে তো আমি কখনো সুখী হতে পারবো না। তাই আপনি একদম চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমি পুতুলের মতো করে সাজিয়ে রাখবো। তনয় আহমেদ মেয়েদের বিদায় দিলেন। সন্ধ্যার সাথে সাথে বসন্ত কুঠির যেন নিস্তব্ধ হয়ে গেল। একে একে সকলে বিদায় নিয়েছে। আহমেদ ভিলার সদস্যরা বের হলো বাসার উদ্দেশ্যে। সারাদিনের ব্যস্ততায় ক্লান্তির ছাপ দেখা যাচ্ছে সকলের অবয়বে। তাই আবিরেরা আজ বাসায় না গিয়ে আহমেদ ভিলায় থেকে যাবে। পালকি করে না নিয়ে গেলে তো যাবো না শ্বশুর বাড়ি, এটাই শেষ কথা। আবির ভ্রু কুচকালো। সে এখন এই পালকি কোথা থেকে পাবে? তার পুতুলের মাথায় যত উদ্ভট বায়না, কোথা থেকে যে উদয় হয় আবির কিছুই বুঝতে পারে না। এর মাঝে রেহানার আতিক রুমের দরজায় টোকা দিল। তারা বেশ বুঝতে পারছে আবির আর তৃণার কথা কাটাকাটি হচ্ছে। দরজায় কড়া নাড়ার শব্দে ধূপধাপ পা ফেলে দরজাটা খুলে দিল তৃণা। আতিক খান তৃণার এমন মুখ ফুলিয়ে থাকার কারণ জানতে চাইল। তৃণা গাল টানা দিয়ে তৃণা আহ্লাদি হলো। আতিক খানকে বলে উঠল, বাবু আমি বউ সেজে পালকি করে শ্বশুর বাড়ি যেতে চাই, আমার ছোটবেলা থেকে শখ। রেহানা খান তৃণার কথা শুনে হাসলো, বুকে জড়িয়ে বলল, আচ্ছা আমরা এখান থেকে উত্তরা অবধি গাড়িতে যাব, তারপর আমাদের বাসার গলি থেকে তোমায় পালকিতে উঠিয়ে দিব। আমি তোমার পাশে পাশে হাঁটবে, কেমন? তোমরা সেটা ভিডিও করবে, আমি সেই ভিডিও আমার নাতি নাতনিদের দেখিয়ে বলবো, দেখেছিস তোর দাদা আমায় পালকি করে নিয়ে এসেছে, কত মজা হবে বলো ফুপু আম্মু। তৃণা হাসলো আর বলল, আবির হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। আতিক খান ছেলের এমন অবস্থা দেখে হেসে উঠল। রেহানা খান আবিরকে জানান দিল কাল সকালে তারা যাবে, হাতে সময় খুব কম, অনেক কেনাকাটা করতে হবে। আবির সব শেষে বলে উঠল, তা যে বললে পালকি করে নেবে, এই পালকি কোত্থেকে আসবে শুনে? আতিক খান বলল, আমি ম্যানেজ করব। কথা শেষে রেহানা আতিক দুজনেই কক্ষ ত্যাগ করলো। বিজ্ঞানী মশাই আপনার এই বুকে মাথা রাখলে আমার না নিজেকে খুব নিশ্চিন্ত লাগে। আপনার চোখে তাকিয়ে আমি আপনার মনের ভাষা বুঝতে পারি। আপনার ছোঁয়া পেলে মনের রং লাগে, ভালোবাসার পরশে জুড়িয়ে দেয় দেহ মন। আপনি আমাকে কেমন করে গ্রহণ করেছেন তা আমার জানা নেই। ভালোবাসা সবসময় পারফেক্ট হয় না, সে যেমনই হোক না,
হোক না কেন, তুমি যদি তাকে ভালোবাসতে পারো সেখানেই ভালোবাসার আসল সার্থকতা। আবির তার পুতুলকে জড়িয়ে ধরে আরো কাছে টানলো, অবয়বে কয়েকখানা চুমু দিয়ে অধর ছুঁয়ে দিল। লজ্জায় জর্জরিত তার পুতুলকে আরো বেসামাল করে তুলল আবির। পুতুলের সান্নিধ্য পেয়ে ভার ছেড়ে দিল আবির। মধুময় রাত রূপ নিল এক নতুন মধুচন্দ্রিমায়। 5 দিন পর আহমেদ ভিলা যেন মেহমানের মজলিস বসেছে। কাজিন মহলে সকলে উপস্থিত। বিয়ের তোড়জোড় চলছে আহমেদ ভিলায়। ঝাড়বাতি লাগানো হচ্ছে পুরো বাড়ি জুড়ে। মেহেদি ও গায়ে হলুদ হবে ছাদে, তাই ছাদের সকল কিছু সাজানো হচ্ছে। আন্নি ও রোদেলাও উপস্থিত। মেহের, শেহতাজ, সানি এর মধ্যে চলে এসেছে। শেহতাজ মেহের মিলে ট্রিনার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। রোদেলা আর আন্নি তার পাশে বসে জোট মিলে আড্ডা দিচ্ছে। সানি ডেকোরেশনের লোকদের কাজের তদারকি করছে। মনে হচ্ছে যেন বাড়ির ছেলে। শফিউল আহমেদের বড্ড পছন্দের এই ছেলেটি। সন্ধ্যা নাগাদ ট্রিনার গায়ে হলুদ অনুষ্ঠান শুরু হবে। সব ইতিমধ্যে রেডি হয়ে গেছে। শফিউল আহমেদ এক ঝলক দেখে গেল তার মেয়েকে। এই পুতুল যে তার বড্ড আদরের ছিল, সেও এখন তাকে ছেড়ে চলে যাবে। আল্লাহ তাকে 3টা জান্নাত দিয়েছে, সেই জান্নাত এখন এক এক করে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। কিভাবে থাকবে সে এই বিশাল বাড়িতে? সেই চিন্তা করেই শফিউল আহমেদের চোখে পানি চলে আসলো। ব্লুটুথ অন করে কর্নে বসিয়ে দিল ট্রিনা। মোবাইলের স্ক্রিনে ভাসমান রিংকিত নাম্বার রিসিভ করলো ট্রিনা। মোবাইলের অপর প্রান্তে চাতকের ন্যায় তাকিয়ে আছে আবির। হলুদ সাজে তার পুতুলকে হলুদ পরির ন্যায় লাগছে। দ্বিগল কেশ বেনুনি করা হয়েছে কাঁচা ফুল মুড়িয়ে দিয়ে। তোমায় খুব দারুণ লাগছে পুতুল। ট্রিনা মুচকি হাসলো। অপর প্রান্তে যে আবিরকে হলুদ সাজে বেশ লাগছে। ট্রিনা শান্ত গলায় বলল, কেউ দারুণ লাগছে। কিছুক্ষণ চোখের ভাষায় কথা হলো দুজনা। ট্রিনা বিদায় জানালো। বাড়ি জুড়ে হইচই পরিবেশ। শুরু হলো হলুদ অনুষ্ঠান। একে একে সকলে ট্রিনাকে হলুদ ছুঁয়ে দিচ্ছে। হলুদ অনুষ্ঠান আরো জাঁকজমকপূর্ণ হলো ট্রিনার বন্ধু মহলের নাচের সাথে। নাচ শেষে ট্রিনা তার আসনে বসলো। এর মধ্যেই শফিউল আহমেদ আসলেন ট্রিনার নিকট। হাতে হলুদ ছুঁয়ে লাগিয়ে দিলেন তার পুতুলের অবয়বে। উপহার হিসেবে দিল একজোড়া কানের ঝুমকো। সাহেলা খানমও তার পাশে উপস্থিত। সেও ছুঁয়ে দিল হলুদ। কপলে হাত বুলিয়ে বলল, আমি রেগেছিলাম, কিন্তু আমার জায়গায় আমি ঠিক ছিলাম। না হলে যে তুই একটা স্বাভাবিক জীবন ফিরে পেতি না রে মা। রাজনীতি বড়ই খারাপ। আমি চাই তুই ভালোভাবে জীবন কাটা। মায়ের উপর অভিমান করে থাকিস না রে পুতুল। ট্রিনা কপল হতে সাহেলা খানমের হাতখানা নিয়ে চুমু খেলো। বলল, মা, আমি তোমার উপর সত্যি অভিমান করি নেই। আমার খুব কষ্ট হবে তোমাদের ছাড়া থাকতে। চোখের পানি মুছলো সাহেলা খানম। শফিউল আহমেদকে নিয়ে সাহেলা খানম স্থান ত্যাগ করলো। কিছুক্ষণ বাদেই তুলি এসে ট্রিনার পাশে বসলো। ট্রিনার হাতখানা টেনে একখানা চিরকুট দিল। কিছু না বলেই চলে গেল। তুলি যাওয়া মাত্রই ট্রিনা চিরকুটটা খুলল। মেজো আপা, তোর সাথে আমার সম্পর্কটা একটু অন্যরকম। তোর সাথে আমার জীবনটা ঝগড়া ঝামেলায় পার হয়েছে, কিন্তু দিন শেষে বুঝলাম কাল থেকে আমি সারা জীবনের জন্য একা হয়ে যাব রে। কেমন করে থাকবো রে বল আপা? খিচুড়ি নিয়ে কার সাথে ঝামেলা করব? আমি যে আমার ঝগড়া করার সঙ্গী হারাবো আপা। আমায় কি তুই মনে করবি? ট্রিনার চোখ চিকচিক করে উঠল। টিস্যু দিয়ে চোখের পানি মুছলো। স্টেজ থেকে নেমে খুঁজতে লাগলো তুলিকে। ছাদের কিনারায় দাঁড়িয়ে কাঁদছে তুলি। ট্রিনা তুলিকে পাশ ফিরিয়ে বুকে জড়িয়ে ধরলো। বলে উঠল, আমি প্রতি সপ্তাহে তোর সাথে ঝগড়া করতে আসবো রে ছুটি। তুলি হুহু করে কেঁদে উঠল। দূর থেকে সানি দেখে চলেছে দুই বোনের কান্না। সে বুঝতে পারলো দু বোনের সময় দেওয়া উচিত। সানি স্থান ত্যাগ করলো। পুরো রাত উৎসবে হই হুল্লোড়ে, পাড়া প্রতিবেশীদের নাচে গানের অংশগ্রহণের মাধ্যমে শেষ হলো হলুদের অনুষ্ঠান। লাল বেনারসিতে পুতুল পুতুলই লাগছে ট্রিনাকে। মাত্র তাকে সাজানো সম্পূর্ণ হলো। কিছুক্ষণ বাদেই তাকে স্টেজে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে উত্তরা থেকে বরযাত্রীরা চলে এসেছে। মেয়েরা সকলে মিলে ট্রিনাকে নিয়ে স্টেজে বসিয়ে দিল। নেতাকর্মীদের দেখা পেয়ে দাঁড়ালো ট্রিনা। ইমতিয়াজ এগিয়ে এলো স্টেজে। কুশল বিনিময় হলো। বাবাকে পরিচয় করিয়ে দিল ইমতিয়াজের সাথে। ট্রিনার আরো খুশি হলো দিদারের আগমনে। হাতে থাকা গিফট বক্সটা দিয়ে শুধালো, ম্যাম, এবার যে আমায় রিটার্ন গিফট দিতে হবে? ট্রিনা হাসলো। জবাবে বলল, তোমার রিটার্ন গিফট ওই পাশে লেহেঙ্গা পরে দাঁড়িয়ে আছে, তোমার জন্যই অপেক্ষায় আছে।
দিদার চুল চুলকালো, একটা হাসি দিয়ে চলে গেল। তৃণা বসলো কনের আসনে। আবির এখনো গেটে তাদের শালিকাদের সাথে টাকা লেনদেন করছে। কোনো রকম বোঝাপড়া করে আবির এসে বরের আসনে বসলো। তৃণার পানে চেয়ে বলল, মাশাআল্লাহ, আমার পুতুল বউ। আবির বেশি কিছু বলতে পারলো না। মেহমানরা একের পর এক ছবি তুলেই যাচ্ছে। তার সাথে পার্মানেন্ট ক্যামেরাম্যান সানি তো আছে। কাপল পিক তুলতে তুলতে দিশেহারা। যেমন আবির, তৃণা, রোদেলা, রিয়াদ, তন্নি, তন্ময়, রাইত, আন্নি, মেহের, মাহাতাব। কিন্তু সে বাদ রবে কেন? সেও তার দুষ্টু প্রেয়সীকে নিয়ে কয়েকখানা ছবি তুলেছে। এরই মধ্যে দিদার এসে সানিকে শুধালো, ম্যাডামের কাছ থেকে শুনলাম তুমি নাকি খুব কাপল পিক তুলছো, তা সেহতাজ আমি বাদ রবো কেন? তোলো ছবি। সানি ভ্রু কুচকালো। শেহতাজকে চেঁচিয়ে বলল, এবার আমি বুঝতে পেরেছি তোমরা তলে তলে টেম্পু চালাও, আমি করলেই হরতাল। শেহতাজ হাসলো, জবাবে বলল, ঝাল পানিপুরি খাওয়াবো তোকে, এবার তোল ছবি। এভাবে ঘনিয়ে এলো বিদায়ের সময়। মেহমানদারি শেষে এবার বিদায়ের পর্ব চলছে। তৃণা হাউমাউ করে কেঁদেই চলেছে তার বাবার বুকে মাথা রেখে। শফিউল আহমেদ আর সহ্য করতে পারছেন না, সেও পুতুল মেয়ের সাথে কেঁদে চলেছে। আবিরের হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে পড়ল গাড়ি নিকটে, ললাটে চুমু খেয়ে বসিয়ে দিল সিটে। নিস্তব্ধ হয়ে গেল তৃণা। এটাই নিয়তি, এটাই নিয়ম। মেয়েদের কোনো নিজস্ব বাড়ি থাকে না, একবারই ত্যাগ করে অন্য বাড়িতে যেতে হয়। পুরো পথ চুপ রইল তৃণা। ঘণ্টাখানেক বাদে এসে পৌঁছালো খান মঞ্জিলে। সামনে বেহারারা পালকি নিয়ে দাঁড়িয়ে আছে। আবির তৃণার হাত ধরে গাড়ি থেকে নামালো, পালকির কাছে নিয়ে বসিয়ে দিল তাকে। ক্যামেরায় বন্দি হলো পালকিতে বসা তার পুতুল বউয়ের ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে হাসোজ্জ্বল তার অবয়ব। বেহারারা পালকি চালাতে শুরু করলো। তাদের গান গাওয়ার ছন্দে পুরাতন যুগের ঘ্রাণ ছড়াচ্ছে। আবির তার পাশে হেঁটে চলেছে। 5 মিনিট বাদে সদর দরজায় এসে নামলো তৃণা। রেহানা খান বরণ ডালা নিয়ে হাজির। বরণ করা হলো দুজনকে। নিয়মকানুন পালন করে রেখে আসা হলো আবিরের কক্ষে। আবির ছন্দখানা শেষ করা মাত্রই তৃণা মুচকি হেসে বলে উঠল, তাই বুঝি? আবির মুচকি হেসে বলল। তৃণা নিজের পার্স টেনে নিকটে আনলো। তার মধ্যে থেকে একটা গিফট বক্স বের করে হাতে দিল তার বিজ্ঞানী মশায়ের। আবির তার পুতুলকে ইশারায় জিজ্ঞাসা করলো, কি আছে এতে? তৃণা জবাব দিল, খুলে দেখুন মশাই। প্যাকিংকৃত বক্সটা খুলল আবির। তার মাঝে রয়েছে একটা নামি দামি ব্র্যান্ডের ঘড়ি। ঘড়িটা বের করে আবির হাতে দিল। বেশ মানানসই হয়েছে। তৃণা শুধালো, পছন্দ হয়েছে? আবির বসা থেকে উঠে দাঁড়ালো, আলমারির নিকট গিয়ে দাঁড় খুলল। প্যাকেট করা একটা বক্স বের করে তার পুতুলের হাতে দিল। হাস্যোজ্জ্বল মুখশ্রীতে বলে উঠল, তোমার রিটার্ন গিফট। তৃণা খুলল। একটা ডায়মন্ডের নাকফুল, সাথে একজোড়া চুড়ি। তৃণার বড্ড পছন্দ হয়েছে। তৃণা উঠে দাঁড়ালো। গা ভরা গয়না, ভারী বেনারসি পরে আর থাকা যাচ্ছে না, তাই ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ বাদে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখলো আবির রুমে নেই। বিছানায় বসলো তৃণা। দরজার পানে চাইতেই দেখতে পেল কাঙ্ক্ষিত মানুষটাকে। দেখে মনে হয় ফ্রেশ হয়েছে। গলায় এখনো টাওয়েল জড়ানো, চুলগুলো হালকা ভিজে আছে, কিন্তু তার হাত দুটো কফির কাপ দেখা যাচ্ছে। এই মানুষটা সবসময় বুঝতে পারে। তৃণার ক্লান্তি কাটে কফির চুমুকে এগিয়ে দিল তার বিজ্ঞানী মশাই কফির মগটা তার পুতুলের নিকট। বিভিন্ন গল্প গুজবে শেষে শুয়ে পড়ল বিছানায়। তৃণার দেহ ঠাঁই পেল তার বিজ্ঞানী মশাই তনুতে। আবিরের চোখের ভাষা বুঝতে পেরে সায় দিল তৃণা। পূর্ণিমার রাতখানা রূপ নিল মধুচন্দ্রিমায় 3 বছর পর। রায় দেওয়ার কয়েক সেকেন্ড পরে মোবাইলে মেসেজ বেজে উঠল সানির। গোটা গোটা অক্ষরে লেখা, আজকের মধ্যে বাসায় বিয়ের কথা না বলতে আসেন, আমি অন্য কাউকে বিয়ে করে দূরে চলে যাব। তুলির এমন মেসেজ দেখে বুঝতে পারলো তার প্রেয়সী রাগ করেছে। দুপুর 12টা। সানি গাড়ি নিয়ে ছুটলো সাভার কলেজে। কলেজে আসা মাত্রই প্রফেসররা হিমশিম খেতে লাগলো। এই ভেবে যে হঠাৎ ম্যাজিস্ট্রেট সাহেব আসলেন কেন। গাড়ি থেকে সানি নামার সাথে সাথে তন্ময়ের চিনতে বাকি রইল না। তন্ময় হ্যান্ডশেক করে বলে উঠল, তা কি ব্যাপার ছোট ভাই, তুমি এখানে কেন? সানি হাসলো, প্রত্যুত্তরে বলল, আপনার শালিকার সাথে একটু কথা আছে। তন্ময় ভ্রু কুচকালো, শুধালো, আমার শালি আবার তোমার কোন ক্ষতে মূলা ধরলো ভাই? ম্যাজিস্ট্রেট হয়েছ, তাই ছেড়ে দিব না কিন্তু আমি। আমার শালি কি করেছে? সানি বলে উঠল, ব্যক্তিগত। তন্ময় কিছুটা আঁচ করলো। এই তুমি আমার শালির সাথে প্রেম প্রেম করছো নাকি? সানি কিছু বলল না, নীরবতা বজায় রেখে হাসলো। তন্ময় এবার সবটা বুঝে গেছে। দেখিয়ে দিল কাঙ্ক্ষিত কক্ষ। পাঠদান চলছে। ক্লাস ভরা শিক্ষার্থীরা চেয়েছে সানির পানে। প্রফেসর এগিয়ে আসলেন। সানির কথাখানা শুনে আবার কক্ষে প্রবেশ করলেন। গলাস্বর উঁচু করে বলে উঠল, তন্দ্রা মুসলিমা তুলিকে।
তুলি দাঁড়ালো। তুলির নিকট এসে প্রফেসর বলল, আপনাকে পাশের কক্ষে যেতে বলা হয়েছে। তুলি কিছু বলল না, হিজাব ঠিক করে চলে গেল সে। কি হয়েছে দুষ্টু পাখি? তুলি অন্য দিকে ফিরে ভেঙচি কাটলো। সানি পকেটে হাত গুটিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, কথা বলবে না এটাই কি ঠিক করেছো? তুলি জবাবে বলল, বাসায় পাত্রের বাবা এসেছে, বাবা কিছু বলেনি। ওই পেটুক লোক যে হারে লেগে আছে, মনে হচ্ছে ওনার ছেলের সাথে না বিয়ে দিয়ে নিজে বিয়ে করবে। আপনি যদি এরকমটা না চান, আজকের মধ্যে বাসায় আসবেন। আমার আর এই প্যারা ভালো লাগছে না। সানি তুলির নিকটে আসলো, হাত দ্বারা তুলিকে ঘুরিয়ে সামনে ফেরালো। তুলির থুতনিতে হাত রেখে নরম গলায় শুধালো, আমার চোখের দিকে তাকাও প্রাণ পাখি। তুলি তাকালো। সানি হেসে আবারও বলল, আজ যাব তোমাদের বাসায় মাকে নিয়ে। এখন ক্লাসে যাও, আমার অফিসে ফিরতে হবে, অনেক কাজ বাকি আছে। কথাখানা বলে বেরিয়ে গেল সানি। তুলিও চলে গেল ক্লাসে। কলিং বেল বেজে উঠল। শফিউল আহমেদ দরজা খুলতে দেখতে পেল সানিকে। সানিকে দেখা মাত্রই বলে উঠল, কই গো, দেখে যাও, ম্যাজিস্ট্রেট সাহেব এসেছে। সানি শফিউল আহমেদকে জবাবে বলল, আঙ্কেল, আপনার মুখে সানি নামটা শুনতেই সুন্দর লাগে, প্লিজ এভাবে ডাকবেন না। সানি পিছনে ফিরে তার মাকে হাত ধরে নিয়ে আসলেন। শফিউল আহমেদ খাতির করে বসতে দিলেন। সানিও তার আম্মা মিসেস সায়েমাকে, সাহেলা খানমকে ডেকে বললেন নাস্তার ব্যবস্থা করতে। শফিউল আহমেদ সানিকে শুধালো, তা বাবা হঠাৎ আসলে যে? সানি নীরব চোখে তার মায়ের পানে চাইল। মিসেস সায়েমা হালকা কেশে জবাব দিল, দেখুন, আপনার মেয়ে তৃণার সাথে আমার ছেলের বন্ধুত্বের সম্পর্ক। আপনি যদি কিছু না মনে করেন, আপনার ছোট মেয়েকে আমার ছেলে খুব পছন্দ করে, তাই আমি চাইছি তুলিমাকে আমার ঘরে নিয়ে যেতে। শফিউল আহমেদ 1 মিনিট নীরব থেকে বললেন, দেখুন, মেয়ের সম্মতির একটা ব্যাপার আছে, আমায় একটু সময় দিন। মেয়ের মায়ের সাথেও আলোচনা করা উচিত। মিসেস সায়েমা হ্যাঁ সূচক মাথা দুলালো। শফিউল আহমেদ সাহেলা খানমের সাথে কথা বলে বুঝতে পারল সানি খাঁটি সোনা। এই ছেলে সে বহু আগে থেকেই চেনে, তার মেয়েকে কখনো কষ্ট দিবে না। তুলিকেও জিজ্ঞাসা করা হলো এই সম্পর্কে তার অমত আছে কিনা। তুলি জানালো বিয়েতে সে রাজি। মিসেস সায়েমাকে নিরাশ না করে শফিউল আহমেদ জবাব দিলেন, বেআইন সাহেবা, আসুন মিষ্টি মুখ করুন। মিসেস সায়েমা শুভ সংবাদ জেনে খুশি হলেন। অতঃপর কিছুক্ষণ কথা বলে নাস্তা সেরে বিদায় নিল আহমেদ ভিলা থেকে। উক্ত কক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিশেষ কাজে ব্যস্ত আছেন, তাই দয়া করে কেউ ডিস্টার্ব করবেন না। তাহার কাজ সম্পন্ন সে নিজ দায়িত্বের সহিত উক্ত কক্ষ ত্যাগ করিবেন। কথাটা পড়ে আবির তার মেয়েদের পানে চাইল। ভার কণ্ঠে আরিফা আর আমিরাকে বলল, পড়ি, তোমার আম্মু ব্যস্ত, এখন যাওয়া যাবে না। আরিফা আর আমিরা কোনো কিছু মানতে চাইল না। সদ্য কথা বলতে শেখা দুজনেই বলে উঠল, আম্মু যাব। কি করবে এখন আবির? মেয়েরা তার কথা শুনতে নারাজ, তারা তার আম্মার কাছে যাবেই যাবে। 2 মিনিট বাদে ট্রিনা দরজা খুলে বেরে হলো। বাবা ও মেয়েদের দেখে তাজ্জব বনে গেল ট্রিনা। আবিরের কোল থেকে নেমে ট্রিনার কাছে দৌড়ে গেল আরিফা আর আমিরা। ট্রিনা কোলে তুলে নিল দুজনকে, চুমু খেয়ে বলল, কি হয়েছে তোমাদের আম্মু? 2 মেয়ে আবিরের দিকে আঙ্গুল দিয়ে বিক্ষিপ্ত শব্দে বলল, বাবা আইসক্রিম কেটে দেয় না। ট্রিনা হাসলো মেয়েদের কথা শুনে। মেয়েদের শুধালো, আইসক্রিম খেতে নেই, ভূতে ধরে নিয়ে যাবে, তখন তোমাদের আমি কোথায় পাবো বলো তো? মেয়েরা বুঝতে পারলো তার মায়ের কথা। আবির ট্রিনাকে বলল, কয়টা বেঁচেছে দেখেছো? ওরা তোমাকে ছাড়া ঘুমাবে না, তাই মা তোমায় ডাকতে পাঠিয়েছে। ট্রিনা মেয়েদের নিয়ে কক্ষে ঘুম পাড়িয়ে দিল। কক্ষ থেকে বের হওয়ার সাথে সাথে কল করলেন শফিউল আহমেদ। কাল একটু সময় ঘুরে বাসায় আসিস, তোর ফুফুকে বলে দিয়েছি ছুটির বিয়ের আলোচনা করা হবে। ট্রিনা প্রাসঙ্গিক কথা শেষে কল কাটলো। কতদিন ধরে তুলির সাথে প্রেম করছিস সানি? ট্রিনার কথার জবাবে সানি বলে উঠল, 3.5 বছর। জাবির সেই চিরচেনা বটতলার সিমেন্টের বেঞ্চিতে বসে আছে সকলে, বন্ধু মহলে সকলে উপস্থিত। আর আজকের মধ্যমণি সানি। সানিকে নিয়ে যত আলোচনা। ট্রিনা সানির পিঠ চাপড় দিয়ে বলল, বাহ, তোর তো বহুত সাহস হয়ে গেছে সানি। আমার সামনে থেকে আমার বোনের সাথে প্রেম করছিস আর আমি জানি না? মর্যাদা রাখিস। আমার বোন যদি কষ্টে থাকে না সানি, জানিস তো তোর কি হাল হবে। একেবারে চাকুরিটা খেয়ে দিব, বছরের পর বছর জেলে থাকবি। জুতার বাড়ির কথা তো বাদই দিলাম, ওটা তো তুই এক্সট্রা পাবি। আন্নি, শেহতাজ আর মেহের খিলখিল করে হাসলো। পানিপুরিটা সানির সম্মুখে তুলে ধরলো। আন্নি বলে উঠল, শেষবতী আমার বইন্ডারে ফাঁসাইলি, যাক একটা রমরমা বিয়া খামো। মেহের বলে উঠল, আন্নি তুই থাম তো,
আমি আর বাচ্চারাই খেয়ে আইসি খালি শেখাখোর ওমর সানের বিয়ের কথা শুনে আমি তো ভাবছি জামাই বাইসা লইয়া কালকেই চইলা আসমু। শেহতাজ বলে উঠল, চিল, আমারে দাওয়াত না দিলে ওর বাসর ঘরের কি হাল হবে ওই জানে না। খালি দিদারকে বলমু জান, জাস্ট সিস্টেম হ্যাক। সবার কথা শুনে সানি তাজ্জব বনে গেল। চেঁচিয়ে বলে উঠল, হ ভাই, তোরা মানুষের ভালো দেখতে পারোস না। আর হ্যাঁ, আমার ওমর সানি বলবি না, আমার নাম আরমান সানি, সুন্দর সাবলীল। বাংলা কথা বল। আমি এখন ম্যাজিস্ট্রেট। উপরতলায় কল করে চাকরি নট করে দিব তোদের তিনজনেরই। তোরা আমার আরো খাতের যত্ন করবি তা না, তোরা সে দূর থেকে আসছিস আমাকে অপদস্থ করতে। তোরা মরলেও শুধরাবি না। টিনা সবটা দেখে দীর্ঘশ্বাস ছাড়ল। তাদের বন্ধুত্বটা কত গভীর। আজ থেকে কয়েকটা বছর আগেও কতটা সময় কাটিয়েছে তারা সবাই একসাথে। এখন সবাই যে যার রাস্তায় চলছে, তবুও সময় করে সবাই এই জায়গায় আসে শুধু বন্ধুত্বের টানে। এটাই বুঝি বন্ধুত্বের ভালোবাসা। জীবন থেকে সবকিছু হারিয়ে গেলেও বন্ধুত্বের সাথে কাটানো সময়গুলো কখনো হারিয়ে যায় না। সেই স্মৃতিগুলো মনের এক কোণে থেকে যায়। রাস্তার অলিগলি পথ ধরে বন্ধুদের সাথে কাটানো সময়গুলো যেন বারবার নতুন করে ফিরে আসে। প্রতিটা মুহূর্তই প্রাণবন্ত ছিল যেখানে বন্ধুদের সাথে সময় কাটিয়েছে তারা। পৃথিবীতে নিঃসন্দেহে সুন্দর সম্পর্কগুলোর একটা হচ্ছে বন্ধুত্ব। সন্ধ্যা নাগাদ গাড়িতে উঠে বসলো ত্রিনা। সানিকে যেন অনুরোধে সুরে বলল ওদেরকে একটু পৌঁছে দিতে। ত্রিনা তার ড্রাইভারকে বলল জামসিং যাওয়ার উদ্দেশ্যে। গাড়ি ছুটল আহমেদ ভিলায়। 3 দিন পর বংশের কনিষ্ঠ সন্তানের বিয়ে বলে কথা। বেশ আমেজ ছড়িয়েছে বাড়ি জুড়ে। টিনার বন্ধু মহল এবং তাদের স্বামীরাও বসে নেই, সবাই বিয়ের কাজে ব্যস্ত। কিন্তু বিপত্তি বাঁধল সকল ছোট সদস্যকে নিয়ে। এদের সামলানো দরকার। তাই সাহেলা খান ও মেহরিমা ও রেহানা খানের কাছে বুঝিয়ে দিল টিনা। টিনার সাফ কথা, নাতি নাতনি চেয়েছো দিয়েছি, সামলানোর দায়িত্ব এবার তোমাদের। গুনে গুনে সব ছোট বাচ্চাদের দিয়ে গেল টিনা। রেহানা খান গুনতে লাগলো সবাইকে। তন্নি তন্ময় ছেলে তৌহিদ, আবিদ টিনার 2 মেয়ে আমিরা আরিফা, রিয়াদ রোদেলার ছেলে রৌনক, রাইদ আর আন্নির মেয়ে আনাবিয়া, মেহের আর মাহাতাবের ছেলে মুহিব, শেহতাজ আর দিদারের ছেলে দিহান। কম নয়, এইগুলোকে সামলাচ্ছে নানি দাদি সমাজ। ব্যাপারটা জমে ক্ষীর। সব কয়টা বিচ্ছু। হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে, বহু রাত ধরে অনুষ্ঠান হয়েছে, সবাই মজা করেছে। পরের দিন আসর নাগাদ বিয়ে সম্পন্ন হলো। সফিউল আহমেদ অসুস্থ হয়ে পড়েছে। এই বাড়িটায় সে একলা কি করে থাকবে? সকলে এক এক করে চলে গেল। শূন্য বাড়ি খাকা করবে। সফিউল আহমেদের চোখের পানি নদী থেকে সমুদ্রের রূপ নিচ্ছে। তুলিকে বিদায় দেওয়া হলো। তুলিও সেন্সলেস হয়ে গেছে। তাকে আর কোলে তুলে নেওয়া হয়েছে গাড়িতে। গাড়ি ছুটল ভাটপাড়ার পানে। বাসর ঘরে অবস্থানরত তুলিকে উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিল সানি। তুলি নিজের হাতটাও বাড়িয়ে দিল। বারান্দায় সজ্জিত দোলনায় দুজনা বসলো। তুলির কপালে চুমু খেয়ে বলল, তোমায় নিয়ে পূর্ণিমার নির্জনে 1000টা বছর বেঁচে থাকা হোক প্রেয়সী। দীর্ঘ আলাপে প্রেম নেমে আসুক আমার ছোট্ট আঙিনায়। তুলি হাসলো। সানির কাঁধে মাথা হেলিয়ে দিয়ে বলল, তবে তাই হোক। শুরু হলো এক দুষ্টু মিষ্টি সম্পর্কে সাজানো সংসার। আহমেদ ভিলার ছাদে বসে আছে টিনা। পূর্ণিমার আলোয় ঈষদোচ্ছ দেখা যাচ্ছে চারিপাশ। টিনা চারিপাশটা অবলোকন করছে। কয়েক সেকেন্ড বাদেই চুলে কিছু গুজে দেওয়ার স্পর্শ পেতে পেছনে ঘুরে তাকালো টিনা। পূর্ণিমার আলোয় দেখা যাচ্ছে তার স্পষ্ট অবয়ব। টিনা মুচকি হেসে বলল, বিজ্ঞানী মশাই। আবিদ টিনাকে রেলিং এর আবদ্ধ করে বলে উঠল, তোমার এলিয়ে পরে চুলে ফুল কুচে দেওয়ার পৃথিবীর সবচেয়ে নান্দনিক কর্মপুতুল। ভালোবেসে তোমায়, আজন্ম ভালোবেসে যাব। টিনা জড়িয়ে ধরল তার বিজ্ঞানী মশাইকে। আবির সাথে সাথে বুকে ঠাঁই দিল তার পুতুলকে। এভাবে প্রবাহিত হতে লাগলো দুষ্টু প্রকৃতির মেয়ে ত্রিনা ও তার বিজ্ঞানী মশাইয়ের জীবন।